আজকের শুভেন্দু অধিকারী হঠাৎ দিল্লিতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রায় ৪৫ মিনিট সাক্ষাৎ করেছি। এই সাক্ষাৎ করার পরে তিনি তার এক্স হ্যান্ডেলে অর্থাৎ পুরনো টুইটার সেখানে তিনি একটি লম্বা পোস্ট করেছেন এবং সেই পোস্টের বেশ কিছু তিনি কোন বিষয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেই বিষয়ে তিনি কিছু অংশ সেখানে দিয়েছে। পোস্ট পোল ভায়োলেন্স, সাম্প্রতিক রাজ্যে বেশ কিছু ঘটনা, মিডিয়ার দ্বারা প্রচার বেশ কিছু ঘটনা, তার সঙ্গে আড়িদেহ তালতলা ক্লাবের ঘটনা, কোচবিহারে মহিলাকে মারের ঘটনা, এরকম নানাবিধ কারণের কথা তিনি সেই পোস্টে উল্লেখ করেছেন। এরপরে তিনি শেষের দিকে অনেক কথাই লিখেছেন, কিন্তু এই যে দীর্ঘ ২-৩ দিন সম্পূর্ণ শীত ঘুমে থাকার পরে বা নীরবতা পালন করার পরে হঠাৎ শুভেন্দু অধিকারী দিল্লি চলে গেল এবং অমিত শাহের সঙ্গে ৪৫ মিনিট বৈঠক করলো। এ বিষয়ে আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে বা আমরা আমাদের সূত্র অনুযায়ী বেশ কিছু তথ্য উদ্ধার করেছি। শুভেন্দু অধিকারী ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করবে বিজেপির কেন্দ্রীয় সরকার কিভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করে পশ্চিমবঙ্গে সরকারের যে দুর্নীতির অভিযোগ, বিভিন্ন দুর্নীতির অভিযোগ এবং শাসক দলের বেশ কিছু গা জোয়ারিপনা যে সমস্ত ঘটনা ঘটছে চলমান রাজ্যে, সেই সমস্ত বিষয়গুলোর বিপরীতে দাঁড়িয়ে যদি কেন্দ্রীয় বিজেপি সরকার তাদের ক্ষমতা অনুযায়ী ব্যবস্থা না নেয়, তাহলে তিনি ২৬-এর কাছাকাছি বা ২৬-এর পরে তিনি একটি সম্পূর্ণ অন্য সিদ্ধান্ত নিতে চলেছেন, এমনই একটি আভাস আমরা আমাদের তথ্য অনুসারে বা সূত্র অনুসারে পাচ্ছি। কিন্তু এই যে সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্ত নিতে পারে, সবগুলোই এখন সম্ভাবনাময়। কোনটা ঘটনা ঘটবে কোনটা ঘটবে না সেটা আমাদের জানা নেই। কিন্তু যেটাই ঘটুক, মমতা ব্যানার্জি সম্পর্কে একটি ছোট্ট ঘটনা এখানে বলে রাখা প্রয়োজন। এই ঘটনার সঙ্গে মমতা ব্যানার্জি বিগত দিনে যে ঘটনাটা ঘটিয়েছিল, সেই ঘটনার সঙ্গে ২৬-এ কি হতে চলেছে, শুভেন্দু কি করতে চলেছে, সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা না থাকলেও আমরা এই ইতিহাসটি এখানে বলতে পারি এবং এখান থেকে যারা আমরা একটু আধটু রাজনীতির সঙ্গে থাকি বা সামান্য রাজনীতির জ্ঞান নিয়ে একটু আধটু কথা বলার চেষ্টা করি, আমরা একটি উপলব্ধি বা একটি জ্ঞান পাব। ১৯৫৫ সালের ৫ই জানুয়ারি মমতা ব্যানার্জির জন্ম। তিনি ১৯৭০ সালের একেবারে গোড়ার দিকে মাত্র ১৫ বছর বয়সে কংগ্রেসের সঙ্গে যুক্ত হয় এবং তার রাজনৈতিক জীবনের সূচনা করেন এবং ১৯৭০ সালের পর থেকে ১৯৭৬ সাল পর্যন্ত এই সময়ে তিনি রাজনীতিতে ঘোরাঘুরি করার পরে ১৯৭৬ সালে তিনি পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নির্বাচিত হয় এবং ১৯৭৬ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন বা কংগ্রেসের সঙ্গে ছিলেন। পশ্চিমবঙ্গের জন্য তিনি লড়াই করতেন। সিপিএমের বা কমিউনিস্ট সরকার যখন দুরন্ত গতিতে চলছে পশ্চিমবঙ্গে, তখন তিনি রাজনীতিতে তার সবের সূচনা করেছে। ১৯৮৪ সাল সবেমাত্র মমতা ব্যানার্জির ২৫ ছুঁই বয়স। তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের তৎকালীন দণ্ড প্রতাপ নেতা সোমনাথ চট্টোপাধ্যায়ের এগেনস্টে দাঁড়ায় এবং ১৯৮৪ সালের সেই লোকসভা নির্বাচনে তিনি সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে ভারতবর্ষের রাজনীতিতে একটি ইতিহাস রচনা করেছিলেন এবং তিনি ছিলেন ওই সময়ে ভারতবর্ষের যতজন সাংসদ নির্বাচিত হয়েছিল সবার থেকে কম বয়সী সাংসদ। এরপরে তিনি ৮৯ সালের ভোটে যাদবপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের কিছু হাই লেভেলের নেতারা তাকে চক্রান্ত করে পরাজিত করে। এরপরে ১৯৯১ সালে তিনি নরসিংহ রাওয়ের সরকারে দক্ষিণ কলকাতা থেকে জয়ী হয় এবং নরসিংহ রায়ের মন্ত্রিসভার তিনটে দপ্তর তিনি সামলায়।
পরবর্তী সময়ে তিনি দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্র থেকে 1996, 1998, 1999, 2004 এবং 2009 পর এই সমস্ত লোকসভা নির্বাচনগুলোকে অনায়াসে জিতে দিল্লির দরবারে তিনি তিনবার ক্যাবিনেট মন্ত্রী এবং সঙ্গে অনেক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দক্ষতার সঙ্গে সামলেছে। এবং 1991 সালে তিনি তৎকালীন রেলমন্ত্রী রামবিলাস পাসওয়ান তিনি যখন রেল বাজেট পেশ করছিলেন সংসদ ভবনে, তখন পশ্চিমবঙ্গের জন্য যে বরাদ্দ কম করেছিল তার জন্য মমতা ব্যানার্জি তিনি তার শরীরের শালকে রামবিলাস পাসওয়ানের দিকে ছুঁড়ে দিয়ে সংসদ ভবন থেকে বেরিয়ে আসে। সেই মমতা ব্যানার্জি 1996 সালে কলকাতাতে প্রকাশ্যে জনসভায় তিনি ঘোষণা করে যে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের উপসারির নেতারা তারা সিপিএমের সঙ্গে গোপন আঁতাত করে মমতা ব্যানার্জিকে রাজনৈতিক উত্থান থেকে দমিয়ে রাখতে চাইছে এবং দিল্লির নেতারা বামফ্রন্টের দিল্লির নেতাদের সঙ্গে যোগসাজশ করে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারকে রাখতে চাইছে, কংগ্রেসকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে চাইছেন। এই অভিযোগ তিনি প্রকাশ্যে কলকাতায় দাঁড়িয়ে করে। এই অভিযোগের ভিত্তিতে তিনি যখন কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি ঠিক করেছিলেন যে দিল্লির কংগ্রেস নেতারা এবং পশ্চিমবঙ্গের কিছু মমতা বিরোধী কংগ্রেস নেতা যারা মমতা ব্যানার্জিকে তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে বাধা দিচ্ছে এবং কেন্দ্র সরকারের কংগ্রেসের হাইকমান্ডের নেতারা তারা সিপিএমের সঙ্গে যোগসাজশ করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকতে চাইছে, এরই বিরুদ্ধে তিনি একটি প্রতিবাদ করে এবং 1993 সালে 21শে জুলাই বামফ্রন্টকে ভোট থেকে হারানোর জন্য তিনি একটি দাবি নিয়ে রাইটার্স বিল্ডিংয়ের দিকে হেঁটে যায় যে প্রত্যেকটা ভোটারকে তাদের ভোটার আইডি কার্ড দিতে হবে এবং প্রতিটা ভোটার তার আইডি কার্ড দেখিয়ে ভোট কেন্দ্রে ভোট দেবে, তাহলে সিপিএমকে পরাজিত করা যাবে। এই দাবি নিয়ে যখন তিনি হাজরা মোড়ের কাছে পৌঁছাচ্ছে তখন সিপিএমের কিছু হারামাত এবং পুলিশের আঘাতে বা গুলির আঘাতে 13 জন তৎকালীন যুব কংগ্রেসের সদস্য সেখানে শহীদ হয়ে যায়। সেই 1993 সাল থেকে আজ পর্যন্ত মমতা ব্যানার্জি এই দীর্ঘ সময় ধরে 21শে জুলাইকে স্মরণ করে আসছে। এই ইতিহাসগুলো কেন বললাম তার কারণ হলো শুভেন্দু অধিকারী যখন 2019 সালে তৃণমূল কংগ্রেসকে ত্যাগ করেছিল তখন তাকে অনেকেই তার নিজস্ব রাজনৈতিক দল করার কথা বলেছিল। তিনি শুধুমাত্র হিন্দুত্বের তাস এবং আরএসএস এর চক্রে পড়ে তিনি বিজেপিতে জয়েন করে এবং বিজেপিতে জয়েন করার পরে তিনি এই মুহূর্তে যে তত্ত্বগুলো তার একেবারে কাছের লোকদের সঙ্গে শেয়ার করছে সেখান থেকেই আমরা এই তত্ত্বগুলো উদ্ধার করতে পারছি যে তিনি এখন অনুশোচনা করছে যে কেন বিজেপিতে জয়েন করা হলো। নিজের রাজনৈতিক দল তৈরি করলে মমতা ব্যানার্জির মতো একটি পজিশন পাওয়ার সম্ভাবনা থাকতো। তার কারণ হলো রাজ্যে লাগামহীন দুর্নীতির অভিযোগ এবং শাসক দলের কিছু নেতাদের খামখেয়ালিপনার জন্য কিছু গুন্ডা রাজ, এই সমস্ত বিষয়গুলো থেকে পশ্চিমবঙ্গের একটি শ্রেণীর মানুষ পরিত্রাণ চাইছে এবং পরিত্রাণ চাইতে গিয়ে তারা যোগ্য রাজনৈতিক দল পাচ্ছে না। বিজেপি তারা আরএসএস থেকে বেরোতে পারবে না, আর আরএসএস তাদের মুসলিম অ্যান্টি এজেন্ডা থেকে সরে যেতে চাইবে না, অর্থাৎ মুসলিম বিরোধিতা আরএসএস এর মূল বিরোধিতা। আর আরএসএসকে বিজেপি যত সময় না ছাড়বে তত সময় সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট বিজেপি কখনোই পাবে না। যেখানে 30% সংখ্যালঘু ভোট থাকে সেখানে রাজনৈতিক পালাবদল একমাত্র ওই 30%-এর উপরেই অনেকটাই নির্ভর করে। এই বিষয়টা শুভেন্দু অধিকারী যখন বুঝেছে তখন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষয়িষ্ণু রূপে দেখা দিতে শুরু করেছে। দর্শক, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। মমতা ব্যানার্জির এই যে রাজনৈতিক দল গঠন এবং কংগ্রেসের বিরুদ্ধে তার বিরোধিতার যে ঘটনাগুলো বললাম সেটার সঙ্গে আগামী 26 সালে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ কী হবে এ বিষয়ে আমাদের কোনো কিছু জানা না থাকলেও আমরা আমাদের মতো করে বলার চেষ্টা করলাম। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।